পাথর কিন্তু বর্তমানে দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যে হয়, মহিলাদের মধ্যে বেশিরভাগ হয়, পুরুষদের একটু কিন্তু কম হয়। সো এই পাথর যদি হয় তাহলে দেখা যায় বেশিরভাগ ডাক্তারবাবুরা বলেন যে আপনি একটা সার্জারি করুন, আপনার এই পাথরটাকে অর্থাৎ পিত্ত যে থলি বা গল ব্লাডারটাকে একেবারে কেটে বাদ দিয়ে ফেলেন। সো আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা কি এই পিত্তথলির পাথরটাকে একেবারে থলিটাকে কেটে বাদ না দিয়ে, অর্থাৎ পেটটাকে কাটাছিড়া না করে, অপারেশন না করে আমরা কি তার চিকিৎসা করতে পারবো, বা এমন কি কোনো ঔষধ আছে যার দ্বারা আমরা তার সমাধান পেতে পারি? তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয় আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাছাড়া এই যে পাথরের সমস্যাটা এটা কেন হয় বা কাদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি হয়, অর্থাৎ আপনার যদি এবার পাথর না হয় থাকে তাহলে আপনার কিভাবে হবে না, কি কি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন, কি কি খাবার দাবার আপনার খাওয়া উচিত, কি না খাওয়া উচিত, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং আমি এখানে একে রেখেছি বিস্তারিতভাবে, আপনারা একেবারে ডিটেলস বুঝে যাবেন যে এই স্টোনটা আমাদের কেন হয় এবং কেন সেটাকে অপারেশনই করতে হয়, তাছাড়া সেটাকে বের করা সম্ভব হয় না ডাক্তারবাবুর পক্ষে। তো এমন কি কি উপায় আছে যেগুলোর মাধ্যমে অপারেশন ছাড়াও আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনার পাথরগুলো বেরিয়ে যায় তাহলে তো আপনার অপারেশন আর প্রয়োজন পড়বে না। অবশ্যই অনুরোধ রাখবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলেই আপনি বিস্তারিত বিষয়গুলো আপনি কিন্তু বুঝে নিতে পারবেন। তো সবার প্রথমে আমরা বুঝি যে এই পিত্তথলির যে পাথরটা সেটা কেন হয়। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আর কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন নেই এই সম্পর্কিত, এবং ট্রিটমেন্টও আপনারা কিন্তু বুঝে যাবেন যে কিভাবে করা হয়। এই যে আমি একটা চিত্র আঁকলাম, তার মধ্যে দেখুন এখানে আমি এটাকে দেখছেন আমাদের লিভার থাকে, এবং এই লিভারের নিচের দিকে এই যে একটা পথ এসেছে, এবং এখানে এই যে দেখছেন আপনারা, এটা আমি গল ব্লাডার আঁকার চেষ্টা করেছি, এবং এই যে ভেতরে দেখানোর চেষ্টা করছি গল ব্লাডারের মধ্যে অনেকগুলো পাথর জমে আছে। তো এই যে গল ব্লাডার থাকে বা এই যে পাথরগুলো কোথা থেকে আসে আমাদের এই এখানের ভেতরে, এই যে নালী দিয়ে কিভাবে পাথরগুলো আসে, এই বিষয়টা কিন্তু আপনারা বুঝবেন ভালো করে। দেখুন আমাদের যে লিভার থাকে, লিভার থেকে মূলত যে জিনিসগুলো তৈরি হয় এবং এই পাথর তৈরি করার জন্য দায়ী যে জিনিসগুলো, তার মধ্যে থাকে কোলেস্টেরল এবং বাইল। অর্থাৎ এই পাথরগুলো কয় ধরনের হয় একটু আপনি বুঝুন। এই পাথরগুলো মূলত 3 ধরনের হয়ে থাকে। সবার প্রথম বেশিরভাগ মানুষের দেখা যায় যে কোলেস্টেরল স্টোন হয়ে থাকে। আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কোলেস্টেরল কি এবং কিভাবে সেটাকে আমাদের ম্যানেজ করা প্রয়োজন, আমাদের শরীরের মধ্যে তার প্রয়োজনীয়তা কতখানি। সো এই কোলেস্টেরল স্টোন দেখা যায় প্রায় 80 to 90% মানুষের মধ্যে হয়। তাছাড়া অন্য যে স্টোনগুলো হয়, কোলেস্টেরল প্লাস বিলিরুবিন স্টোন দুটি মিলে একটা স্টোন ফরমেশন হয়ে যায়। তারপর যে বলবো যে শুধু বিলিরুবিন স্টোন। সো এমন মূলত দেখা যায় 3 প্রকারের স্টোন হয়, তবে এগুলো কিন্তু একটু কমই হয়। বেশিরভাগ দেখা যায় 80 to 90% যে কোলেস্টেরলের ফলে কিন্তু স্টোন তৈরি হয়। সো এটা কিভাবে হয় আপনি বুঝে নিন। আমাদের যে লিভার থাকে আপনারা অবশ্যই জানেন যে লিভার আমাদের প্রায় 80% কোলেস্টেরল কিন্তু তৈরি করে। আমাদের শরীরে কোলেস্টেরলের প্রয়োজনতা রয়েছে, তৈরি করে। বাকি যে 20% বা তার আশেপাশে কোলেস্টেরল আমাদের শরীরে আসে আমরা খাবার থেকে নিই, বিভিন্ন ধরনের খাবার, ফ্যাটি ফুড ইত্যাদি আমরা খাই, তা থেকে আমাদের শরীরে কোলেস্টেরল যায়। এবং এই কোলেস্টেরল যখন লিভার তৈরি করে, তাছাড়া সেটা আমাদের শরীরে বিভিন্ন প্রয়োজনে পড়ে, তার সাথে কিন্তু লিভার আমাদের বাইলও তৈরি করে। এবং যে বাইল বা যে পিত্ত যেটা, সেটা কোন পথে আসে এবং গল ব্লাডারে কেন আসে, এই যে আমাদের লেফট হেপাটিক ডাক এগুলোকে বলে থাকি আমি, এগুলো লিভারের পেছনের ছবিটা দেখানোর চেষ্টা করছি। এইদিকে এগুলোর মধ্যে কিন্তু লিভার থেকে যখন উৎপন্ন হয় এই বাইলটা, তখন এই ডাকগুলো দিয়ে কিন্তু বাইলটা এদিকে চলে আসে বা এইদিকে চলে আসে, এদিকে চলে আসে, এবং এখান থেকে এসে বাইলটা কিন্তু এই পথে আসে, এবং এই পথে এসে আমাদের গল ব্লাডারের মধ্যে কিন্তু এই পিত্তটা জমা হয়। এবং যখন আপনার লিভার খুব বেশি পরিমাণে কোলেস্টেরলও তৈরি করতে থাকবে এবং তার সাথে যে পিত্তটাও তৈরি করবে, তখন কিছু পরিমাণে কোলেস্টেরল এই পিত্তর সাথে কিন্তু আপনার এই গলব্লাডারের ভেতরে এসে যায়। এবং যখন সেটা আসে তখন ধীরে ধীরে কিন্তু এই বাইল এবং যে কোলেস্টেরল থাকে সেটা মিলে একসাথে যে পাথরটা সেটা কিন্তু ফরমেশন করে। সো আমরা অনেকেই ভাবি যে আমার এত এই ভেতরে পাথরটা কিভাবে চলে গেল। সো আসলে এই পাথরটা কিন্তু এই প্রসেসেই তৈরি হয়। সো আপনার আমাদের লিভার থেকে যখন বেশি পরিমাণে কোলেস্টেরল এবং এই বাইল মিলে পাথর তৈরি হবে, বা অনেক সময় দেখা যায় এই যে কোলেস্টেরল প্লাস বিলিরুবিন, বা অনেক সময় বেশিরভাগই কোলেস্টেরলগুলো জমে বা বিলিরুবিন স্টোন। সো এই পাথরটা কিন্তু এইভাবেই তৈরি হয়। আসলে এই যে বাইলটা থাকে বা পিত্তটা থাকে, সেটা একটা বিশেষ কাজ থাকে আমাদের শরীরের মধ্যে। আমরা যখন প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খাই, দেখুন আমাদের শরীরে যখন প্রয়োজন পড়ে না, তখন এই পথ দিয়ে কিন্তু আমাদের এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এটা হলো আমাদের ডিউডেনাম, অর্থাৎ এখান থেকে শুরু হয় আমাদের ক্ষুদ্রান্ত, এবং তারপর শুরু হয় আমাদের বৃহদন্ত, এবং তারপর বায়ুপথ। সো এখান থেকে ক্ষুদ্রান্ত শুরু হওয়ার আগের যে এই যে রাস্তাটা থাকে, এখানে স্টমাক থাকে, স্টমাকের আশেপাশে ডিউডেনাম। সো এই ডিউডেনামের মধ্যে কিন্তু এখান থেকে যে বাইলটা থাকে বা পিত্তটা থাকে, সেটা কিন্তু পিত্তথলি নিঃসরণ করে। তার সাথে এই ছবিটা দেখাচ্ছি প্যানক্রিয়াসের, এবং প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকেও যেগুলো আসে, এনজাইমগুলো আছে, সেগুলো কিন্তু এই পথে আসে। এবং এটা কিন্তু এই যে বাইলটা, সেটা কিন্তু আমাদের যে প্রোটিন জাতীয় খাবার থেকে বন্ধুরা, সেটাকে হজমের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে। তো আপনি যদি আপনার স্টোন হয় এবং ডাক্তারবাবু যদি বলেন যে আপনার এটাকে কেটে বাদ দিতে হবে, তাহলে ডাক্তারবাবুরা কি করেন যে এই যে জায়গাটা, এই যে পথটা আছে, এখানে একটা ব্লক করে দেন।
অনেক সময় ল্যাপারোস্কোপি করা হয় সেটা। তো এভাবে কিন্তু এটাকে ব্লক করে দিয়ে এই জায়গাটাতে ডাক্তারবাবুরা কেটে দেন এবং কেটে এই পুরো যে থলিটা থাকে সেটাকে একেবারে বের করে ফেলে দেন। অনেক সময় কি হয় যে স্টোনটা যদি অন্য কোনো পদ্ধতিতে বের করা হয় এবং গলব্লাডার থাকে, তাহলে কিন্তু আবার ছোট ছোট যে স্টোনগুলো ফরমেশন আবার হতে দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, একেবারে যে থলিটা থাকে সেটাকেই কিন্তু কেটে একেবারে ডাক্তারবাবুরা বের করে দেন। এবার বন্ধুরা আমরা আলোচনা করবো যে কাদের ক্ষেত্রে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন আমাদের এই গলব্লাডারের মধ্যে পাথরগুলো তৈরি হয় এবং কোথা থেকে পাথরগুলো আসে এবং কি কি ধরনের পাথর আমাদের হতে পারে গলব্লাডারে। তো এবার আমরা আলোচনা করবো রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কাদের এই পাথর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অবশ্যই যেটা যে কোলেস্টেরল স্টোনটা বেশি পাওয়া যায়, তো স্বাভাবিকভাবে যাদের কোলেস্টেরলের পরিমাণটা শরীরে বেশি থাকবে রক্তের মধ্যে, তাদের এই স্টোন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। আমি কিছু কারণ লিখেছি, সেটাও আপনারা ভালোভাবে দেখে নিন। যেমন দেখুন, এই যে বয়স যাদের 40-এর আশেপাশে বা 40-এর উপর, তাদের ক্ষেত্রে দেখাতে পারে। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। লিপিড প্রোফাইল, রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষার মধ্যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এগুলো আসে যাদের বেশি থাকে। হাই কোলেস্টেরল যাদের থাকে বা হাই কোলেস্টেরল ডায়েট খাবার দাবার, যেমন খুব বেশি ফ্যাটি, খুব বেশি ডিপ ফ্রাই, খুব বেশি ভাজা বড়া ইত্যাদি খাবার যারা বেশি পরিমাণে খান, ওবেসিটি যারা খুব মোটাসোটা মানুষ থাকেন, তাছাড়া ফার্স্ট ওয়েট লস, অনেকেই কি করেন যে ওজন কমানো খুব তাড়াতাড়ি তারা চেষ্টা করেন আমাদের ওজন কমে, খাবার দাবার বন্ধ করে দেন, এমন অনেক কিছু তারা করেন। তো আপনি যদি খুব তাড়াতাড়ি আপনার ওজনটা কমাতে চান, এক্ষেত্রেও কিন্তু আপনার এই গলস্টোন হওয়ার সম্ভাবনাটা বন্ধুরা থাকে। তাছাড়া একেবারে সেডেন্টারি লাইফস্টাইল, একেবারে এক্সারসাইজ একেবারে করেনি না, বসে আছেন আর খাচ্ছেন এমন। তাছাড়া মেটাবলিক ডিজিজ, অ্যালকোহল এবং স্মোকিং, বিভিন্ন মেটাবলিক ডিজিজ থাকে আমাদের, পেটজনিত বিভিন্ন সমস্যা থাকে, যার ফলে কিন্তু এই সমস্যাগুলো বন্ধুরা আমাদের হয়ে যেতে পারে। এবং কিভাবে আমরা বাঁচবো, অর্থাৎ স্টোনটা আমাদের হবে না এমন কি কি আমরা করতে পারি, তাছাড়া হয়ে গেলে আপনি কি ট্রিটমেন্ট করবেন সেটাও আমি আলোচনা করছি। যে এমন কিছু খাবার দাবার, যে খাবারগুলো আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়, যেমন অ্যানিমেল ফুড, প্রাণী থেকে যে খাবারগুলো আসে, মাছ, মাংস, ডিম, দুধ, হাই প্রোটিন, এই সকল খাবারগুলো কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণটা খুব পরিমাণে বৃদ্ধি করে দেয়। এবং ফ্যাটি খাবার, যেমন ফ্যাটি খাবার, খুব বেশি চর্বিযুক্ত খাবার বা যে আমরা যে তেলে ভাজা বড়া খাই, এগুলো থেকে আপনার একটু কম করতে হবে। এই যে কারণগুলো বললাম, যে আপনার লিপিড প্রোফাইল পরীক্ষাটা আপনি অবশ্যই করে দেখবেন যে আপনার কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে কিনা। তাছাড়া হাই কোলেস্টেরল ডায়েট আপনি নেবেন না। মোটাসোটা থাকলে আপনি ওজন কমানোর চেষ্টা করুন, ওজনটাকে হঠাৎ করে আপনি কমিয়ে আনবেন না। সো এগুলো আপনি যদি মেনটেন করেন, খাবার দাবারের যদি যত্নশীল হন, আপনার লিভারের স্বাস্থ্যটাকে আপনি যদি বজায় রাখেন, তাহলে অবশ্যই এই গলব্লাডার স্টোনের মতো সমস্যা আপনার কিন্তু বন্ধুরা হবে না। এবার আমি আলোচনা করব যে অনেকেই চান যে আমি সার্জারি করব না, আপনি সোনোগ্রাফি করলেন, দেখা গেল আপনার গলব্লাডারের মধ্যে পাথর রয়েছে এবং ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে আপনাকে অপারেশন করতে হবে, সেটাকে কেটে বাদ দিতে হবে। সমস্যাটা কখন ঘটে দেখুন, আমাদের এই গলব্লাডারের মধ্যে যদি স্টোনটা একেবারে পড়ে থাকে, তাহলে কোনো সমস্যা বা সিমটমস আমরা প্রকাশই পাই না। যখন এই স্টোনটা একটু নাড়াচাড়া করে, যখন সে উপরের দিকে আসে এবং বিভিন্ন এইভাবে যখন উপরের দিকে আসে এবং এইভাবে যখন যে পথটা আছে সেখানে যখন এসে সেটাকে ব্লক করে দেয়, তখন আমাদের ব্যথা বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, বা তার আশেপাশে যখন আসে ইরিটেশন করে, তখনই কিন্তু আমাদের এই প্রবলেমটা সৃষ্টি হয়। সো এটাকে ডাক্তারবাবু যদি বলেন যে কেটে বাদ দিতে হবে, আপনি চাইছেন না আমি একটু চেষ্টা করে দেখি যে ঔষধপত্রের দ্বারা আমি কিছু করতে পারবো কিনা। আমি আপনাদের এই বিষয়টা বলে দিচ্ছি যে দেখুন, যে বিষয়গুলো আপনাদের আমি বলবো, যে উপায়গুলো আপনারা অবলম্বন করবেন, সেই ঔষধ যেটা আমি বলবো সেটা থেকে আপনারা একেবারে পরিষ্কার নাও হতে পারে, তবে অনেকেই কিন্তু এই বিষয়টা করে উপকার পেয়েছেন, এমন অনেক যে উদাহরণ সেগুলো কিন্তু আমি দেখেছি। সো সেটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার স্টোন ধরা পড়েছে, আপনার প্রিপারেশন নিতে নিতে একটু সময় হয়তো লাগতে পারে, 15 থেকে 30 দিন হয়তো আপনার সময় লাগতে পারে। এই যে 15 থেকে 30 দিন সময় আমি যেগুলো বলবো, এগুলো আপনি যদি ব্যবহার করেন এবং সঠিকভাবে আপনি যদি ব্যবহার করেন, তাহলে আমি বলবো 100% আপনি কিন্তু উপকার পাবেন। আপনার স্টোনটা একেবারে গলে যাবে। অনেকেই বলেন যে এই স্টোনটাকে কিভাবে বের করা হবে, কিডনিতে হলে তো সেটাকে ভেঙে সেটাকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়া যায়, রাস্তা আছে বের করার, কিন্তু এটা তো এখান থেকে কিভাবে বেরিয়ে যাবে স্টোনটা। সো বন্ধুরা, আমি বলবো যে এই স্টোনটা যে তৈরি হয়, সেটা মূলত কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। যদি কোলেস্টেরল স্টোন আপনার হয়ে থাকে, তাহলে আপনার শরীরে যখন এই কোলেস্টেরলের মাত্রাটাকে আপনি কমিয়ে আনবেন, তখন ধীরে ধীরে আপনার শরীর নিজে থেকে কিন্তু এই স্টোনটাকে একেবারে গলিয়ে দেবে, অর্থাৎ স্টোনটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে, আপনি স্টোনটা পাবেনই না। সো এই বিষয়টা আপনার বোঝা প্রয়োজন যে আপনার যদি লিপিড প্রোফাইল টেস্টে দেখা যায় কোলেস্টেরলের পরিমাণটা খুব বেশি এবং তার ফলে আপনার ডাক্তারবাবু বলেছেন যে আপনার যেটা কোলেস্টেরল স্টোন হয়েছে, সো তখন আপনি কি করবেন যে আপনার খাবার দাবারগুলোকে একেবারে সংযত করে ফেলবেন এবং আপনার রক্তে 1 মাসের মধ্যে আপনি কোলেস্টেরলের লেভেলটাকে নর্মাল করে ফেলুন এবং তার আশেপাশে নিয়ে আসুন। তাহলে কিন্তু দেখবেন আপনার স্টোনটা ধীরে ধীরে একেবারে গলা শুরু হবে এবং এখান থেকে আপনার কোলেস্টেরল স্টোনটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি আরো কিছু হার্বস সম্পর্কে বলবো, যেগুলো আয়ুর্বেদিক জিনিস, সেগুলো আপনি বুঝে নিন। আমরা যে খাবার সোডা আমরা যে খেয়ে থাকি, এটা আপনি নেবেন। তাছাড়া টারমারিক বা হলুদ, আমরা যে বাজারে হলুদটা পাই সেটা নয়, আপনি কাঁচা হলুদ নিয়ে সেটাকে আপনি ডাস্ট বানিয়ে রাখবেন এবং সেই হলুদটা নেবেন। তার সাথে আপনি আদা আমরা যে আদা থাকে সেটাকে শুকিয়ে সেটাকে আমরা গ্রাইন্ডারে দিয়ে ডাস্ট করে নেব, বা যে আদার যে পাউডারটা পাওয়া যায়
সেটা আপনি নেবেন, একেবারে ভালো যে আদা সেটা, এবং তার সাথে আমলা বা আমলকি যেটা বলে সেটা পাউডার কিন্তু পাওয়া যায়, তো সেটা আপনি নেবেন। এই 3-4টা জিনিস আপনি নেবেন এবং সেগুলোকে 1 চামচ থেকেও অর্ধেক সেগুলোকে আপনি মিশিয়ে নেবেন এবং 1 চামচ বা তার আশেপাশে একটু নিয়ে নেবেন। চামচ দিয়ে আপনি 5 ml 1 চামচ আসে, তার থেকে একটু কম আপনি নিয়ে নেবেন। নিয়ে প্রতিদিন আপনি রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তখন হালকা গরম জলের সাথে এটা আপনি সেবন করবেন। এবং শুধু এটা সেবন করলেই আপনার হবে না, যে খাবার দাবারগুলো বললাম যে আপনার কোলেস্টেরল লেভেলটাকে নর্মাল করা, আপনার লিভারের স্বাস্থ্যটাকে বজায় রাখা আপনার খুব বেশি প্রয়োজন। প্রচুর পরিমাণে পানীয় জল বন্ধুরা আপনাকে পান করতে হবে, আপনার লিভারটাকে একেবারে পরিষ্কার করতে হবে। হলুদের মধ্যে অনেক অনেক গুণ থাকে আপনার কোলেস্টেরলকে ম্যানেজ করার, আপনার শরীরে যদি কোনো প্রদাহ থাকে, ইনফ্লামেশন থাকে সেটাকে কমানোর, এবং আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে সেটাকে ঠিক করার, এবং আপনার একেবারে বডিটাকে ডিটক্সিফাই করে দেবে এই 1 মাসের মধ্যে। এবং তার সাথে আপনার যে কোলেস্টেরল স্টোনটা থাকবে বন্ধুরা সেটাকেও ধীরে 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 ছোট করে ফেলবে। দেখুন স্টোনটা যেভাবে তৈরি হয়েছে, এই ছোট ছিল, তারপর সেটাকে জমে 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 তারপর সেটা ধীরে ধীরে বড় হয়েছে, এইভাবেই আপনাকে সেটাকে ধীরে 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 কমিয়ে আবার ছোট করে ফেলতে হবে। এবং একবারে এটা কিন্তু গলে আপনার শরীর থেকে যে পিগমেন্টটা বাইলটা থাকবে সেটাও কিন্তু আপনার বের হয়ে যাবে। তো আপনারা যদি এই বিষয়গুলো পালন করতে পারেন তাহলে উপকার অবশ্যই পাবেন। এবং 1 মাস পরে আপনি এগুলো পালন করে আপনার যেহেতু অন্য কোনো সমস্যা হচ্ছে না, সিরিয়াস আপনার ম্যাটার যদি না থাকে তাহলেই সেটা আপনি অবলম্বন করুন। আপনার ডাক্তারবাবু যদি বলেন না আপনার একেবারে গলব্লাডার ভর্তি হয়ে গেছে, গলব্লাডার ফেটে যেতে পারে, তাহলে কিন্তু বন্ধুরা আপনার এটা করবেন না। 1টা বা 2টি স্টোন যদি থাকে তাহলে এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করে দেখতে পারেন। 1 মাস পর সোনোগ্রাফি করলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার স্টোনটা কি ছোট হয়েছে না বড় হয়েছে না স্টোনটা একেবারে নেই। আর যদি তারপরও বন্ধুরা আপনারা কোনোভাবে উপকার না পান তাহলে অবশ্যই বলবো যে সার্জারি আপনার করে নেওয়াটা খুব বেশি প্রয়োজন। সার্জারিটা কিভাবে করা হয়, একটা হলো একেবারে পেটটাকে কেটে ওই গলব্লাডারটাকে কেটে বের করে দেওয়া হয়, আর দ্বিতীয় হলো যে হোল করে ল্যাপারোস্কোপ জায়গা বলে হোল করে 3টি ছিদ্র করবেন ডাক্তারবাবুরা, এবং সেই পথে আপনার যে গলব্লাডারটাকে এই অংশে বেঁধে এই অংশটাকে কেটে একেবারে গলব্লাডারটা পাথর সহ কিন্তু বন্ধুরা বের করে দেওয়া হয়। সো এটা হলো অপারেশনের ক্ষেত্রে। সো আমি 2টি পদ্ধতি বললাম যে আপনি কোলেস্টেরলের পরিমাণটা কমিয়ে আনবেন, খাবার দাবার ঠিক রাখবেন, আপনার লিভারের ফাংশন ঠিক করবেন, তাহলে আপনার কোনো সময় আপনার কোলেস্টেরল স্টোনটা আপনার হবেই না। যদিও হয়ে যায় এবং সিরিয়াস কন্ডিশনে না থাকে, 1 থেকে 2টি পাথর ডাক্তারবাবু বললেন একদিনে পেট ব্যথা হয়েছে তারপর আর হচ্ছে না, আপনি যদি 1 মাস সময় অপেক্ষা করতে পারেন অপারেশনের জন্য, তাহলে এই যে আমি বিষয়গুলো বললাম যে আপনি হলুদ, আপনি আদার গুঁড়ো, আমলা এবং এই যে খাবার সোডা বললাম এগুলোকে একসাথে নিয়ে আপনি একটু 1টা মাস আপনি খেয়ে দেখতে পারেন, এবং একেবারে তেল ভাজা বড়া, খুব বেশি মাছ মাংস ডিম ইত্যাদি খাবার, খুব বেশি তেল মশলাযুক্ত খাবার ইত্যাদি খাবার একেবারে ছেড়ে দিন। একটু সিদ্ধ খাবার, আপনি ফলমূল, আপনি সবুজ শাকসবজি 1টা মাস আপনি একটু খাবার খাবেন। ভাতের পরিমাণ অনেকেই বারবার খান বা বেশি পরিমাণে খান, এটা আপনি করবেন না। আপনি খাবারের পরিমাণটা আপনি সীমিত করুন এই 1টা মাস, এবং তারপর আপনি সোনোগ্রাফি করে আপনি দেখুন যে সত্যি পূর্বের যে সোনোগ্রাফিটা ছিল সেটা থেকে পাথরটা ছোট হয়েছে কিনা। যদি না হয় আপনি আবার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, এবং উনি যদি বলেন তাহলে অপারেশনটা বন্ধুরা আপনাকে করে নিতে হবে।